প্রশ্নটা হচ্ছে মিয়ানমারের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এরকমটাও যেমন বলা যাবে না, শত্রুতাও নেই, কিন্তু চীনের সঙ্গে তো একদম গলায় গলায়। তাহলে চীন সেনাকে কেন দেখা গেল না? কারণ প্রাকৃতিক বিপর্যয় সবার আগে তো সেনা গিয়ে পৌঁছয় উদ্ধার কাজে। দেখো, ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। যে আমার বিপদে সবার আগে পাশে দাঁড়াবে, আমি যেন তাকে চিহ্নিত করতে কোনো রকম ভুল না করি। আর আমার বিপদের দিনে যারা আমার সো কল্ড ফ্রেন্ডস দাঁড়ালো না, তাদেরও যেন আমি চিহ্নিত করতে ভুল না করি। এই দুটো জিনিসই মাথায় রাখতে হবে। আজকের ডেটে দাঁড়িয়ে চীন বরাবরই বিলিভ করে যেটা, সেটা হচ্ছে ইউটিলিটি ডিপ্লোমেসিতে। যাকে যতটা ইউজ করা যাবে, যার মাধ্যমে যতটা তারা ফায়দা তুলতে পারবে, ততটাই তারা তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করে। চীন বলো বা চীনের দ্বারা কর্তৃক যত রকমের ডিপ্লোমেসি বলো, সবেতেই একটা প্যাটার্ন দেখবে। প্যাটার্নটা কি? সেখানে গিয়ে তারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে, সেই ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করে তাদের ইকোনমিক কন্ট্রোল নেওয়ার চেষ্টা করবে, সেই ইকোনমিক কন্ট্রোলকে ব্যবহার করে সেখানে বিভিন্ন রকম ট্রানজাকশনাল সুপ্রিমেসি তৈরি করার চেষ্টা করবে। মানে পুরোটাই হচ্ছে বাণিজ্য কেন্দ্রিক। সেখানকার মানুষ খেতে পেল, সেখানকার মানুষ না খেতে পেয়ে মারা গেল, সেখানকার মানুষ ইকোনমিক ক্রাইসিসে চলে গেল, চীনের কিচ্ছু এসে যায় না। চীনের সিম্পল কথা হচ্ছে, আমি এখানে বাণিজ্য করব, বাণিজ্য করার জন্য যা যা পরিকাঠামো করা দরকার সেই পরিকাঠামোটা তৈরি করব, এবং সেই পরিকাঠামোটাকে ব্যবহার করে আমরা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব। এবার পয়েন্টটা হচ্ছে, এইভাবে কোনো বন্ধুত্ব বা এইভাবে কোনো লং টার্ম রিলেশনশিপ টেকে না। সবসময় একটা প্রপার হিউম্যানিটেরিয়ান সাইড থাকতে হবে। ভারতবর্ষের পলিসি মেকিংয়ে সেই যে দর্শনটা আছে, এই দর্শনটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, যেখানে মানুষ, মানবিকতা এবং মানসিকতা, এই তিনটাকে গুরুত্ব দিয়ে ভারতবর্ষ সেই আন্তর্জাতিক সম্পর্কের দর্শনটা আছে, এই দর্শনটাকেই তারা বারবার করে তাদের কার্যকলাপের মাধ্যমে প্রকাশ পায়। আজকের ডেটে দাঁড়িয়ে সেই সেম জিনিস ভারত ঘটালো। চীন কিন্তু আবারও প্রমাণ করলো যে তারা হচ্ছে ট্রানজাকশনাল ডিপ্লোমেসিতে বিলিভ করে। চীন আবারও প্রমাণ করলো যে চীন যতটা, কিন্তু যে করিডোরটা তৈরি হয়েছিল চীন থেকে মিয়ানমারের মধ্যে দিয়ে, সেই সময় তো মিয়ানমারকে সঙ্গে নিয়েই চীন এগিয়েছিল, তাহলে এখন নেই কেন? আমরা অতীতে যদি কিছু এক্সাম্পল টানি, শ্রীলঙ্কার ক্ষেত্রেও এই একই বিষয় চীন ঘটিয়েছিল। একদম। দেখো, কিছুটা অন্যভাবে বলতে গেলে এরকমভাবে বলা যেতে পারে যে বহু মানুষ এরকম পৃথিবীতে আছে যারা সুবিধার জন্য সম্পর্ক তৈরি করে। তারা সেই সম্পর্কটার মাধ্যমে বিভিন্ন রকম ইকোনমিক হেল্প নিতে চেষ্টা করে। তারা এমন 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 একটা রিলেশনশিপ তৈরি করে যেখান থেকে বাণিজ্যিকরণ করাটা খুব সোজা। চীনের যদি বাণিজ্যিকরণের পার্সপেক্টিভে জিনিসটা দেখো, ইট ইজ নাথিং রং ইন ইট, বাট সবসময় বাণিজ্যের পার্সপেক্টিভে যদি গোটা পৃথিবীকে তুমি ইউটিলাইজ করতে যাও, একটা দিন এমনও আসতে পারে যে তুমি নিজে ইউটিলাইজড হয়ে যাবে। সুতরাং চীনের যে আজকে ডিপ্লোমেসিটা আছে, সেই ডিপ্লোমেসিটাকে কিন্তু তারাই বুঝতে শুরু করেছে। আজকে দেখো, শ্রীলঙ্কাকে চীন এত রকমভাবে ইনফ্রাস্ট্রাকচারালি সাপোর্ট করলো, তারপরে যখন শ্রীলঙ্কার মধ্যে ইকোনমিক ক্রাইসিস হলো, কোন দেশ তার পাশে দাঁড়ালো? দাঁড়ালো তো সেই ভারতবর্ষ। যখন আফগানিস্তানের প্রবলেম হলো, তখন আফগানিস্তানের ক্রাইসিস হলো, তখন কে দাঁড়ালো পাশে? ভারতবর্ষ। যখন নেপালে ক্রাইসিস হলো, তখন নেপালের পাশে কে দাঁড়ালো? ভারতবর্ষ। তবে এখন আজকের দিনে নয়, 2004 সালে যখন ভূমিকম্প, সুনামি হয়েছিল, সেই সময় তো দেখেছি ইন্দোনেশিয়া, সুমাত্রা, সেখানেও ভারত রিলিফ পৌঁছেছে। কারণ ভারতের ফিলোসফিটাই তাই, ফিলোসফি অফ পলিসি মেকিং অ্যান্ড ফিলোসফি অফ এক্সিকিউশন, এ দুটোই বুঝতে হবে। ভারতবর্ষ যে বিশ্বাসটা রাখে, দেখো তোমার মধ্যেকার যে আত্মাটা, যেটা ভারতবর্ষের টেরিটোরিয়াল সোল, সেটাকে তো চেঞ্জ করা যায় না। গভর্নমেন্টে যেই থাকুক, ভারতবর্ষের পলিসির যে আত্মাটা, সেটাই তো রেসপন্স করবে, এবং সেই সোলটাই বিভিন্ন রকমভাবে ভারতবর্ষকে এমন কার্যের মধ্যে ঢোকাবার চেষ্টা করে, বা ভারতবর্ষ এমন কাজকর্ম করার মধ্যে দিয়ে পৃথিবীর কাছে নিজেকে তুলে ধরে, যেখানে মানবিকতা এবং মানসিকতাটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই জন্যই আজকের ডেটে আফগানিস্তান বলো, শ্রীলঙ্কা বলো, নেপাল বলো, অ্যান্ড দেয়ার আর এন নাম্বার অফ, জিম্বাবুয়ে বলো, there are n number of countries I can name over here, যারা ভারতের থেকে বিপদের দিনে সাহায্য পেয়েছে, এবং এই সাহায্যটা এমন একটা ডিরেকশনে গেছে, যেই ডিরেকশনটা আজকের ডেটে দাঁড়িয়ে তারা রিয়েলাইজ করে, তারা স্বীকার করতে বাধ্য যে হ্যাঁ, আমাদের ভারতবর্ষ পাশে দাঁড়িয়েছে। এবং চীন যে দাঁড়ায়নি, সেটাও হয়তো তারা বোঝে এবং বুঝতে পেরেছে, হয়তো প্রকাশ্যে বলছে না। এটা এই জায়গাটা আমি একটু বোঝার চেষ্টা করব যে ভারতের তাহলে এই বিষয়ে নীতিটা কি? পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের বার্তা দেওয়া, নাকি একটা এই বার্তার মধ্যে দিয়ে একটা অর্থনৈতিক করিডোর তৈরির প্রচেষ্টা? দেখো, অর্থনৈতিক করিডোর প্রচেষ্টা যদি হতো, তাহলে তার
অনেক রকম সাইড আছে যে অর্থনৈতিকভাবে ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ তৈরি করা। তার জন্য তো নিশ্চয়ই কোনো একটা দেশ ক্রাইসিসের জন্য ওয়েট করবে না, যেখানে ভূমিকম্প হবে তারপরে আমরা ঢুকে তার সাথে আমরা অর্থনৈতিকভাবে একটা রিলেশন তৈরি করবো, এটা সম্ভব না। বাজার দখল করা বলো যাই বলো, সেটার জন্য কোনোদিন ক্রাইসিসের জন্য ওয়েট করা যায় না। দ্যাট ক্যানট বি দ্য পলিসি। সুতরাং ভারতের ইনিশিয়াল এবং বেসিক পলিসি হচ্ছে যে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানবিকতার পাশে দাঁড়াতে হবে। তার জন্য কি হলো দেখো, একটা জিনিস তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি, এই পুরো গোটা জিনিসটা থেকে বাইরে বেরিয়ে সেটা এক্সাম্পল দিচ্ছি। ভারতবর্ষে কিন্তু বহুকাল ধরে রিফিউজিরা আসে, ঠিক আছে? ভারতবর্ষের মধ্যে কিন্তু কোনো নির্ধারিত রিফিউজি পলিসি নেই, ঠিক আছে? ভারতবর্ষ কি করে, যারা যারা শরণার্থীরা আসে তাদেরকে ভারতবর্ষ ট্রিটমেন্ট দেয়, খাবার দাবার দেয়। কেন? ভারতবর্ষ প্রথম প্রায়োরিটাইজ করে কিন্তু সেটা হলো ভারতবর্ষ প্রায়োরিটাইজ করে মানবিকতাকে। ভারতবর্ষ দেখে এরা তাদের দেশ থেকে কোনো রাজনৈতিক কারণে, কোনো বিভিন্ন কারণে এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে একটা ধরো ইনলিগাল ইমিগ্রেন্ট বললো, বা তাদেরকে কোনো একটা ইমিগ্রেশনের ফ্যাসাদে তাদেরকে বোঝা গেল যে তারা রিফিউজি স্ট্যাটাস দিল না, কিন্তু তাদেরকে কিন্তু এড দেয় ভারতবর্ষ। কেন? ভারতবর্ষ সেই প্রাণটাকে সম্মান করে, যে তার বাঁচার অধিকার আছে, তার বাঁচার অধিকার আছে, তার পরিবারের বাঁচার অধিকার আছে। হতে পারে তাদের দেশ তাদেরকে প্রপারলি ট্রিট করেনি, কিন্তু আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, এবং সেটাই ভারতবর্ষ দিনের পর দিন করে এসেছে। আজকে যেটা নিয়ে প্রচুর ক্রাইসিস ডিসকাশন হয় রিগার্ডিং রোহিঙ্গার ব্যাপারে ভারতবর্ষের স্ট্রেংথ কিন্তু এদিকেই আছে। তোমাকে এই সেম মানসিকতা কিন্তু ভারতবর্ষ ক্রাইসিসের সময় করে, সেম মানসিকতা। আজকের ডেটে ভারতবর্ষ দেখবে না যে মিয়ানমার কোন বিজনেস অপশনসগুলো আমার কাছে নিয়ে এসছে, বা সো কল্ড ইন দ্য ডিসকাশন শ্রীলঙ্কা কী ব্যবহার করেছে, কী প্রেস কনফারেন্স করেছে আমাদের এগেনস্টে, বা আরও যাদের দেশের কথা বলো, আফগানিস্তান কি করেছে বা নেপাল কি করেছে। ওলিও নিজের টাইমে অনেক রকম কথা বলেছিল ভারতবর্ষের এগেনস্টে, কিন্তু যখন এরা ক্রাইসিসে পড়লো, এদের সবার পাশে কিন্তু ভারতবর্ষ প্রথমেই দাঁড়ালো এড নিয়ে। একদমই। আমি এই জায়গাটাতে এবার আলোচনায় আসবো যে ভারতবর্ষ হতে দম লাগে বস, কারণ ভারতবর্ষ যেভাবে প্রত্যেকটা দেশের পাশে দাঁড়ায়, সেখানেই ভারতবর্ষ এই কথাটার মধ্যে আরো জোর সৃষ্টি হয়। আসুন সেই আলোচনাতে এবার নজর দিই। আমরা ডিপ্লোমেসি নিয়ে আলোচনা করছি। শুভাশিস ব্যানার্জি, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন। আমি একটু আসবো, এই যে ইন্ডিয়া হতে বুকে দম লাগে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারছি, কারণ ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ভরসা রাখছেন, এবং হাই সিকিউরিটি বৈঠক দিল্লিতে হচ্ছে, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। সেই বৈঠকে কারা এসেছিলেন গোটা বিশ্ব দেখেছে। তাহলে এই যে মিয়ানমারের মতো যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, বা আমরা ভ্যাকসিনের ক্ষেত্রেও দেখেছি যে ভারত ভ্যাকসিন তৈরি করেছে করোনাকালে, তারপর সেটা গোটা বিশ্বকে সেটা পৌঁছে দিয়েছে, ডিপ্লোমেসির পার্থক্যটা কোথায় আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার? দেখো, আমি তোমাকে একটা কথা বলি। ইফ ইউ হ্যাভ কনসিডার্ড ফিচার্স লাইক বিমস্টেক বা ব্রিক্স বা ইউনাইটেড নেশনস, সবার মধ্যে এখন কিন্তু ওয়েলফেয়ার পলিসি বা ওয়েলফেয়ার ডিপ্লোমেসি বলো বা কালচারাল ডিপ্লোমেসি বলো একটা প্রায়োরিটি পেয়েছে। এই প্রায়োরিটি পাওয়ার পিছনে সব থেকে বড় কারণ কি বলতো, ভারতকে তারা এক্সাম্পল হিসেবে দেখছে যে এটা করলে কিন্তু রেলেভেন্স পাওয়া যায়, এটা করলে কিন্তু মানুষের